যেতে চাই মামুনুর রাসেলের কাছে। মামুনুর রাসেল আজকে যশোরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বেশ কিছু কথা বলেছেন। আমি যদি একটু একটু করে কোট করি, গণভোটের রায় ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল, যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তারা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে, তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণ অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, জনগণ ইতিমধ্যে প্রমাণ করেছে তারা তাদের ইচ্ছাকে উপেক্ষা করার চেষ্টা মেনে নেয় না। যেভাবে জনগণ ৫ আগস্ট উপযুক্ত জবাব দিয়েছে, ভবিষ্যতে কেউ তাদের ভাগ্য নিয়ে খেলতে চাইলে তারা একইভাবে জবাব দেবে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো জবাব দেবে জনগণ। প্রধানমন্ত্রী হিসেবে এখন যে সম্ভবত গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেহেতু রাজপথে আন্দোলন করছে 11 দল বা জামায়াত দল, তাদেরকে এই ইঙ্গিতটা করেছেন ৫ আগস্টের মতো উপযুক্ত জবাব দেবে বলে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি কি বলবেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট ডাক্তার রাকিব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের প্রধানমন্ত্রী উনি মাঝে মধ্যেই কিছু বক্তব্য দেন আর কি। হ্যাঁ, উনি তো সবসময় বক্তব্য দেন না, মাঝে মধ্যে বক্তব্য দেন। এবং উনি যেখানে যেখানে আমি বলছি মানে যেখানে দেওয়ার কথা ওই জায়গায় দেন না, যেখানে দেওয়ার কথা না ওই জায়গায় উনি দেন। কেমন? সংসদে উনি সংসদীয় দলের প্রধান, সরকারি দলের প্রধান হিসেবে সংসদে বক্তব্য দেওয়ার কথা, উনি ওই সময় উনি চুপ থাকেন। এবং যেখানে উনি সব ধরনের বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই প্রধানমন্ত্রীর, সেখানে উনি বক্তব্য দেন। দেখেন, উনি হচ্ছে ফার্স্ট লেয়ারের একজন নেতা, কিন্তু উনি যখন বাহিরে বক্তব্য দেন থার্ড লেয়ারের স্টাইলে বক্তব্য দেন। কেমন? এই যে গুপ্ত, এই যে পুঙ্খানু গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু যখন সংসদে ফার্স্ট লেয়ারে বক্তব্য আসে তখন ওই সময় উনি চুপ থাকে। দেখেন, আমি আপনাকে বলি, উনি বারবার একটা কথা বলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, পরিপূর্ণভাবে পালন করব। আপনি আমাকে বলেন যে পরিপূর্ণ সংজ্ঞাটা কি? মানে ওনার কাছে আমার কাছে মনে হচ্ছে পরিপূর্ণ সংজ্ঞা মানে আংশিক। আপনি জুলাই সনদ মানে কি? জুলাই সনদ ওয়ার্ডার যেটা হয়েছে কখনোই নভেম্বরে, আপনি সেটা বাস্তবায়ন করবেন। অথচ জুলাই সনদের ওয়ার্ডারের মধ্যে বলা আছে যে আপনাকে যেদিন আপনি শপথ গ্রহণ করবেন, আপনাকে 2টা শপথ গ্রহণ করতে হবে। একটা শপথ হচ্ছে আপনার গণপরিষদের শপথ, আর একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি শপথ, আর একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শপথ। জুলাই সনদ ওয়ার্ডারে বলা আছে আপনি পুঙ্খানুপুঙ্খে পালন করবেন, আপনি বলেছেন। তাহলে জুলাই সনদ ওয়ার্ডারে বলা আছে 2টা শপথ দিতে হবে। আপনি একটা নিলেন, আরেকটা নিলেন না। তার মানে মর্নিং শোজ দ্য ডে, আপনি প্রথম দিনেই আপনি জুলাই সনদকে কি অবজ্ঞা করলেন। এক। দ্বিতীয় হচ্ছে, জুলাই সনদে ওনারা সচিবালয় অধ্যাদেশের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেন নাই। তার মানে এটা ওনাদের কনসেন্ট ছিল। এবং ওনাদের যে 31 দফার মধ্যে সচিবালয় অধ্যাদেশ করবেন 31 দফার একটা অংশ। এবং কি ওনার যে সর্বোচ্চ 7 দিন আগে যে ইস্তেহার দিয়েছেন, সেই ইস্তেহারে বলা আছে যেহেতু আপনি জানেন সচিবালয়, সুপ্রিম কোর্টের সচিবালয়টা অন্তর্বর্তী সরকার আমলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওনারা বলেছেন 7 দিন আগে বলেছেন আমরা এটাকে আরো শক্তিশালী করব। তার মানে ওনারা এসে সচিবালয় অধ্যাদেশটা বাতিল করে দিলেন। মানে যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটাকে ওনারা বাতিল করে দিলেন। তাহলে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন আপনি কিভাবে করলেন? আপনি প্রথম দিনে শপথ নিলেন না। আমি আসলে আইন কি, মানে আমার কাছে মনে হচ্ছে যেন মানে ওনাদের ব্যাপারটা হচ্ছে ওনারা চোখ বন্ধ করে, এই কুকিলের মতো চোখ বন্ধ করে বলে যে কেউ আমি দেখছি না, মানে কেউ আমাকে দেখছে না। আমি শ্রদ্ধাবাদ রাকিব ভাইকে একটা প্রশ্ন করব। এই যে ধরেন, এই যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট ওনারা বলেছেন পার্লামেন্ট করবেন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আমাদের যেই জেনারেল অ্যাসেম্বলি আছে সেই জেনারেল অ্যাসেম্বলি কি দ্বিকক্ষটাকে প্রতিষ্ঠা করতে পারবে? একটু আমাকে রাকিব আপনি একটু আমি উত্তর দিব, আপনি শেষ করেন। আমি আপনাকে বলি, দ্বিকক্ষ বিশিষ্ট, আপনি জানেন 1989 সালে এরশাদের আমলে, 1989 সালে আমাদের এরশাদের আমলে আমাদের এই যে জেনারেল অ্যাসেম্বলি মানে সংসদে একটা পাস হয়েছিল যে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনগুলো বিভিন্ন বেঞ্চ বিভিন্ন বিভাগে যাবে। ওই সময় একটা রিট হয়েছিল, এটা হচ্ছে আনোয়ার চৌধুরী ভার্সেস স্ট্রেট। সেই 89 সালে রিটের মধ্যে প্রথম রিটটা খারিজ করে দিয়েছে হাইকোর্ট ডিভিশন। এরপর অ্যাপ্লাইড ডিভিশনে গিয়ে অ্যাপ্লাইড ডিভিশন আমাদেরকে কিছু বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে। যেহেতু আমাদের দেশটা ইউনিটারি গভর্নমেন্ট, আমাদের দেশটা ফেডারেল গভর্নমেন্ট না, প্রাদেশিক গভর্নমেন্ট না, সেহেতু আপনি বিভাগীয় শহরে নিতে পারবেন না। যেহেতু আমাদের ওই সময় আমাদেরকে স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে, 142 দিয়ে আপনি চাইলে সংবিধান পরিবর্তন করতে পারবেন না, বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না। তাহলে যে জিনিসটা ডিসাইডেড, অ্যাপ্লাইড ডিভিশন ডিসাইড করে দিয়েছে, সেই জিনিসটা আপনি যদি এখন দ্বিকক্ষ করতে চান তাহলে তো আপনি আবার ফেডারেল থেকে আপনি ইউনিটারি থেকে ফেডারেলে চলে যাচ্ছেন।
তাহলে কি আপনি এই যে জেনারেল অ্যাসেম্বলি দিয়ে আপনি পারবেন না, কিন্তু আপনি গণপরিষদের শপথটা নিলেন না। কিন্তু কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে সেই সময়টা 2 মাসের সরকারকে আপনারা সময় দিতে চান না, কিন্তু একটা বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আপনারা ইস্যু বানাচ্ছেন এবং রাজপথে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনি তো বারবার বললেন, আমার কথা হচ্ছে আপনি এখনই বলে দেন, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, কিন্তু আপনি তার আগেও, নির্বাচন আগেও আপনি বলেছেন আপনার সাথে প্রতারণা করা হয়েছে। তাহলে আপনি তখন বলতেন যে আমরা হ্যাঁ ভোট দিব না, আমার সাথে প্রতারণা করা হয়েছে, কিন্তু আপনি তো তখন বললেন মুখে এক হ্যাঁ আর ভিতর রাখলেন না। এখনো আপনি জুলাই সনদ বলবেন যে পরিপূর্ণ বাস্তবায়ন করবেন, আবার অন্তরে কি বলছেন জুলাই সনদ বাস্তবায়ন পরিপূর্ণ করবেন, কিন্তু আপনি সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন। আপনি এই 2টা শপথ নেওয়ার কথা, যে 2টা শপথ আপনি নিলেন না, আপনি গণভোটের অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন। গণভোটের অধ্যাদেশ, আপনি জানেন গণভোটের অধ্যাদেশটা হয়েছে, এটা কিন্তু আমাদের ওয়ার্ডের একটা অংশ। নভেম্বরে যে একটা ওয়ার্ডারটা ছিল, সেই ওয়ার্ডারের একটা অংশ কিন্তু আপনার এই গণভোটের অধ্যাদেশ, তাহলে আপনি সেটাও বাতিল করে দিলেন। এটা রাখার কি প্রয়োজন? আমি এবার প্রশ্ন করি, রাখার কি প্রয়োজন বলেন? আপনি যদি সচিবালয় অধ্যাদেশ যদি আপনি বাতিল করেন, ওটা না, গণভোট অধ্যাদেশটা যে বাতিল করলো, এটা রাখার কি প্রয়োজন? আপনি গণভোট অধ্যাদেশ বাতিল করলেন কেন? এটা তো হয়ে গেছে গণভোট, হ্যাঁ হয়ে গেছে। আপনি তো গণভোট অধ্যাদেশ বাতিল করে দিলেন, এটা অধ্যাদেশটা বাতিল করছে, ঠিক আছে। এখন গণভোটটা আমি একটু বোঝার জন্য আপনাকে একাডেমিকলি আপনাকে জিজ্ঞেস করলাম। ধরেন গণভোটটা যে প্রসেসে আমাদের হয়েছে, এটা একটা ডক্ট্রিন অফ নেসেসিটি ইমার্জেন্সি মোমেন্টে হয়েছে, যার কারণে একটা স্পেশাল অর্ডার তৈরি করা হয়েছিল, তাই না? এটার আন্ডারে তো এই গণভোটটা হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পর এটা রাখার কি দরকার? আমাকে এটা রাখার প্রয়োজনীয়তা বলেন। আপনার গণভোট অধ্যাদেশের আলোকেই তো গণভোটটা হয়েছে। আচ্ছা বলেন না, আপনি যে সচিবালয় অধ্যাদেশের আলোকে, আবার সচিবালয় না, আমি দুটোই বললাম, এটা বলেন, আমি দুটোই বললাম। আপনার সচিবালয় অধ্যাদেশের আলোকে সচিবালয়টা প্রতিষ্ঠা হয়েছে। আপনি শেষ করি, আপনি যখন সচিবালয় অধ্যাদেশটা বাতিল করে দিলেন, অটোমেটিক সচিবালয়টা বাতিল হয়ে যাচ্ছে। আমি সচিবালয়ের প্রশ্নে আসতেছি না, এটা আমার ডিফারেন্ট আর্গুমেন্ট আছে। সেম ক্যাটাগরি গণভোটটা আপনি যখন গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোটটা আয়োজন হয়েছে, কারণ আপনি জানেন আমাদের সংবিধানে গণভোটটা নেই। এখন আপনার গণভোটের যে অধ্যাদেশ হয়েছে, অধ্যাদেশটা কখন হয়? যখন আপনার পার্লামেন্ট থাকে না। তার মানে যে পার্লামেন্টটা, এটাকে নিয়ম হচ্ছে পার্লামেন্ট যখন হয় 30 দিনের মধ্যে পাস করতে হবে। তার মানে আপনি যখন অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছেন, তখন এর আলোকে যে গণভোটটা হয়েছে, এটা অটোমেটিক বাতিল। কে বলছে আপনাকে? কে বলছে মানে আপনি সেটা ব্যাখ্যা দেন। আপনি কে বলছে মানে কি? মানে আপনি গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোট আয়োজন করলেন, যখন আপনি গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোট আয়োজন করে আপনি যখন অধ্যাদেশটা বাতিল করে দিবেন, তাহলে গণভোটটা তো বাতিল হয়ে যাবে। গণভোট বাতিল হয়ে যাবে, কে বলছে? তাহলে কিসের আলোকে গণভোটের ভিত্তি কি? গণভোটের ভিত্তিটা কি সেটা বলেন। আচ্ছা শেষ করুন, আমি বলবো গণভোটের ভিত্তিটা কি সেটা বলেন। শুনুন আমি বলি আপনাকে, মানে আপনাদের গণভোটের ভিত্তিটা কি? আপনি গণভোটের ভিত্তিটা কি আমাকে বলেন। না, আপনি নিশ্চয়ই আইনের ব্যাখ্যাটা আপনি দিবেন, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে, ধরেন আমি এখান থেকে একটু শুরু করি, আমি নোট করছি। ধরেন সেই জায়গা থেকে ধরেন গণভোটটা, মানে ইউজুয়ালি গণভোট হওয়ার সিস্টেমটা কি? ইউজুয়ালি গণভোট হওয়ার রেগুলার প্র্যাকটিসে গণভোট হওয়ার সিস্টেম হচ্ছে কি, আপনার যে এটা আগে পার্লামেন্টে পাশ হয়ে আসতে হবে, 2/3 পাশ হয়ে আসতে হবে। আসার পরে যদি রাষ্ট্রপতি মনে করে যে এটা রাষ্ট্রের কোনো মৌলিক জিনিসকে ভায়োলেট করতেছে বা এটাকে গণভোটে পাঠানো দরকার, তখন উনি এটাকে রাষ্ট্রপতি সাইন দিয়ে তখন এটাকে গণভোট উনি পাঠাবে, রাইট? এটা হচ্ছে সিস্টেম। কিন্তু ধরেন আমাদের যে সিস্টেমে গণভোটটা আয়োজন করা হয়েছিল, সেই সিস্টেমে হচ্ছে কি আপনার পার্লামেন্ট রাখলেন না, কিন্তু আপনার আবার সংবিধানটাকে স্থগিত করলেন না। তো এমন একটা জরুরি মুহূর্তে তখন কিন্তু যখন এই মানে আপনার ফরেন সার্ভিস একাডেমিতে যখন সংস্কারের আলোচনাগুলো হচ্ছিল, তখন সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এই প্রস্তাবটা দিয়েছিলেন, দেখেন আমরা আসলে 2টা গণভোটের দিকে যাই। 2টা গণভোটের দিকে গেলে হচ্ছে কি আমাদের এই জিনিসটা খুব স্মুথলি প্রসেসটা হবে। একটা গণভোট হচ্ছে, ধরেন আমরা এখানে যারা প্রতিনিধিত্ব করতেছি, তার মধ্যে আমরা 84টা দফা রেডি করলাম, রাইট? 84টার মধ্যে আমাদের 36টা এক্সিকিউটিভ, যেটাতে কোনো গণভোটের প্রয়োজন লাগতেছে না। আপনি কেউ ফ্যাক্ট না, এটা কোনো সমস্যা না। কিন্তু 48টার মধ্যে তো আমাদের মূল ঝামেলাটা, এবং 48টার মধ্যে 30টার মধ্যেও সবাই একমত, বাকি 18টার মধ্যেই কারো দ্বিমত বলবো না, আমি ভিন্ন মত রয়েছে, তাই না? তো সেই জায়গায় থেকে তাহলে আমরা একটা কাজ করি যে আসলে মানে আমরা তো এটা ইচ্ছে করে জনগণের উপর চাপাই দিচ্ছি। তা আমরা ফার্স্ট এটা করি যে মানুষ এই সংস্কারটা চায় কিনা, ইয়েস অর নো। আগে আমরা একটা গণভোট করি, তারপরে আমাদের ইলেকশনটা হয়ে যাক পার্লামেন্টে, তখন আমরা এখন যেরকম ডিবেট হচ্ছে, এই ডিবেটের মাধ্যমে যখন যেগুলো একটা কংক্রিট আলোচনা আসবে, তখন এটা অনুযায়ী আমরা নতুন করে একটা গণভোট দিতে পারি। তখন এই অ্যাবসলিউট প্রসেসটা কিন্তু মেইনটেইন হয়। আমি একটু যোগ করি আপনাকে, উনি যে কথা জিয়াউর রহমান সাহেব যে প্রথম গণভোটটা পার্লামেন্টের মাধ্যমে, হ্যাঁ না আমি বলি, মানে পার্লামেন্টের মাধ্যমে আমি বলি আপনাকে বলি জিয়াউর রহমানের আমলে এটা আপনাকে, মানে আমাদের 4টা গণভোটে 4টা প্রেক্ষাপট ডিফারেন্ট ছিল। 4টাকে আপনি একসাথে মিলালে হবে না। না মানে আপনি যে বললেন গণভোটটা আপনাকে সংসদে করতে হবে, বাংলাদেশের প্রথম গণভোটটা এটা কি সংসদের মাধ্যমে হয়েছে? তখন তো কনস্টিটিউশন স্থগিত ছিল, হ্যাঁ, তখন তো মিলিটারি গভর্নমেন্ট ছিল, মিলিটারি ফরম্যাট ছিল। আপনি বুঝেন হয়েছে কিনা? আপনি বুঝেন, আপনি মানে আমি বলেছি আপনি বলেন পার্লামেন্টে আপনি গণভোট পাস করবেন। না, আপনি সিচুয়েশনটা বুঝতে হবে। বলি পার্লামেন্ট যখন অধ্যাদেশটা কখন হয়? অধ্যাদেশ তো তখন হয় যখন পার্লামেন্টে থাকে না। হ্যাঁ, যেহেতু পার্লামেন্টটা নেই,
পার্লামেন্ট আবার সংবিধান থাকে স্থগিত থাকে, পার্লামেন্ট থাকে না, হ্যাঁ বলেন, পার্লামেন্ট থাকে না, সংবিধান তো স্থগিত করা লাগে, সংবিধান স্থগিত করে নাই না, করে নাই তো আপনার সরকার করে নাই, বিএনপি তো করতে দেয় নাই, আরে কে বিএনপি করতে দেয় নাই, বিএনপি সেটা তো পরে আলাপ, আমি আপনাকে না শুনেন পরে না, আরে আপনি তো সবকিছু মিলে আপনি যে রমানের ব্যাখ্যাটা শুনেন, আমি আপনাকে বলি, আপনি যখন কথা বলতে যখন প্রেসিডেন্টের বিষয়টা আসছে তখন আপনি আমাকে ব্যাখ্যা দিতে হবে, কথা বলতে দিতে হবে না, আমি বলি প্রশ্ন আপনি করলেন, আমি আপনাকে বলি, যখন আপনি বলে যে প্রেসিডেন্টকে সরাবো তখন বলেছে ওনার সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, সেটা তো পরে আলাপ, ডিফারেন্ট শূন্যতা তৈরি হবে। আরে বাবা সেটা ডিফারেন্ট আলাপ, আমি সে আলাপে যাচ্ছি না, আপনার এই আলাপে আমি আপনাকে বললাম যে গণভোটটা আয়োজন করেছে, কিসের আলোকে আয়োজন করেছে সেটা বলেন তো, কোনটা জিয়া রহমানের না এই গণভোটটা করে জিয়া রহমান, কোন আইনের জিয়া রহমানটাকে বলি না, আপনি যেটা বলছেন শুনুন, জিয়া রহমান যে টাইমে ক্ষমতাটা নিল তখন হচ্ছে কি ধরেন আমাদের একটা মানে বাকশাল পরবর্তী সময় একটা অস্থিতিশীল সময় উনি ক্ষমতাটা নিলেন। জিয়াউর রহমান ছিলেন একজন মিলিটারি লোকজন, মিলিটারি লোক থেকে মিলিটারি ফরমান জারি করে উনি ক্ষমতাটা নিলেন, পয়েন্টটা বুঝেন, আপনার প্রেক্ষাপটটা দেখতে হবে। তারপরে দেখুন উনি যখন ক্ষমতা নিল তখন ছোট মানে মানে একেবারেই লিখিত 27টা কু হয়েছিল, টোটাল ছোট বড় মিলে 51টা কু হয়েছিল। তখন ওই টাইমটাতে যখন এই মিলিটারি শাসকরা যখন ক্ষমতাগুলো নেয় বা যাদের হাতে মিলিটেশন ক্ষমতা থাকে একটা মানে অকার সিচুয়েশনটাতে, তখন এই টাইমটাতে হয়তো কিন্তু বৈশ্বিক একটা স্বীকৃতির একটা ব্যাপার স্যাপার থাকে, তখন মানে আন্তর্জাতিক একটা স্বীকৃতি বা জিয়াউর রহমানের এই ক্ষমতাটাকে রিকগনাইজ করার একটা প্রশ্ন ছিল। তখন উনি করলেন কি 19 দফার ভিত্তিতে উনি যে দেশটা চালাচ্ছে, মানে দেশটা যে 19টা দফা করে উনি মানে তখন রাষ্ট্রটাকে রুল করতেছিল, তখন জনগণ এটাতে সম্মত কিনা উনি ব্যবহার করেছে, 19টা দফার ভিত্তিতে জনগণ দেশটা চালাচ্ছে তার ব্যাপারে রাষ্ট্রকে জনগণকে ইয়েস অর নো বলতেছে, ওটার ব্যাপারে উনি ইয়েস করেছিলেন। তারপরে এরশাদও কিন্তু তার মিলিটারি শাসক, সেও একইভাবে গণভোটটা করেছিল। 91তে হয়েছিল কি যে আমরা রাষ্ট্রপতি শাসিত থেকে মনে হয় পার্লামেন্টারি শাসিতে গেলাম, আর এবার হলো কি ধরেন এবারে আপনার 84টা 36টা বাদ দিলাম, আপনি 48টা প্যাকেজের মধ্যে বসে দিলেন। এখন উনি বললো তাহলে বিএনপি কেন ওটাতে থাকলে বললো না যে আমার সাথে প্রতারণা করেছে আমি মানলাম না। দেখুন এখানে 48টার মধ্যে 30টা তো বিএনপি মানে না, 30টা তো মানে, এখন সে তো ধরেন 18টার জন্য বা তার তো নোট অফ ডিসিশন ছিল 6টার জন্য সে 30টাতে না করবে না, এই কারণে সে বারবার বলছে যে স্বাক্ষরিত জুলাই সনদটাকে আমি মানবো। এখন স্বাক্ষরিত জুলাই সনদের আদেশ কিন্তু সে শুরু থেকে ডিনাউন্স করছে, আদেশ কিন্তু এখন সে একবারও মুখ দিয়ে বলে নাই যে স্বাক্ষরিত যে সনদটা আপনি করছেন বা আদেশটা যে জারি করলেন সে আদেশটা তো ইলিগ্যাল, কারণ আপনার রাষ্ট্রপতি কি সংবিধান বিষয়ে কোনো আদেশ জারি করতে পারে কিনা, পারে না তো, উনি আইনজীবী মানুষ উনি বলতে পারে কিনা। এখন এই যে গোজামিলগুলা দায়ীকে, মূল দায়ী হচ্ছে সংস্কার কমিশন, মূল দায়ী হচ্ছে আলী রিয়াজ, মূল দায়ী হচ্ছে ডক্টর ইউনূসের জায়গা। এখন আমি আপনাকে দোষারোপ করতেছি না, আপনি আমাকে দোষারোপ করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে কি এই জায়গাটায় ওরাই সবচেয়ে বড় ফাঁকফোকরটা রেখে গেছে। এই ফাঁকফোকর রাখার কারণে হচ্ছে ধরেন এই ফাঁকফোকরকে আমি আমার প্রশ্নতে ফাঁকফোকর রাখার জন্য আমাদের হচ্ছে কি আজকের আমি কক্ষ বিশিষ্ট এটা কি পারবে কিনা পার্লামেন্ট এটা একটু বলেন, আমি ওটার সঙ্গে আসতে একটু টাইম দেন আমাকে, একটু বলেন দ্বিকক্ষ বিশিষ্ট। দেখুন হ্যাঁ আমি আসতেছি, হ্যাঁ দেখুন এখন দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে ধরেন দ্বিকক্ষ বিশিষ্টটা এবারে সংস্কারতে সবাই রাজি হয়েছে, বিএনপির 31 দফাতে বিএনপি অনেক আগে থেকে বলেছে যে আমরা দ্বিকক্ষটা করবো, রাইট? এবারও সবাই রাজি হয়েছে, শুধুমাত্র প্রসেসটা নিয়ে একটু দ্বিমত রয়েছে। একজন এটা কি জেনারেল অ্যাসেম্বলি পারবে না, তো আমি বলতেছি, আমি আসতেছি। ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট আমি দুটো উদাহরণ আপনাকে দিই। ধরেন হচ্ছে একটা হচ্ছে কি বেলজিয়াম, একটা হচ্ছে নিউজিল্যান্ড, ঠিক আছে? বেলজিয়াম যখন এটা ইম্পোজ করে তখন তাদের এটা নিয়ে তারা 20 থেকে 25 বছর জাস্ট আলোচনা করছিল। 1970 সাল থেকে শুরু হয়েছে, 1994 সালে সেরা হচ্ছে কি এটা ইমপ্লিমেন্ট করে। তার পরবর্তী সময় এটা আবার ধাপে ধাপে আস্তে আস্তে 2022 সালে পর্যন্ত বাদ করে দিয়েছে। নিউজিল্যান্ড উদাহরণ দেই, 1940 থেকে আলোচনা শুরু হয়, 1954 সালে যারা এটা বাস্তবায়ন করে। এখন আমাদের দ্বিকক্ষ বিষয়টা ব্যাপারটা আপনাকে বলি, যেহেতু আমি ভাইয়ের কথাটা রাইট, কিন্তু ঘটনা হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্টতার সহকারে এখানে যে সংবিধানের যে মৌলিক বিষয়গুলোকে যে আপনি কাটাছেড়া করে আবার নতুন করে বাস্তবায়ন করবেন, কারণ হচ্ছে কি জুলাই সনদ 6 মাস পরে, আমি ধরে নিলাম স্বাক্ষরিত জুলাই সনদটাই বাস্তবায়ন হবে, 6 মাস পরে তো আপনি এটা সংবিধানে যুক্ত করতে হবে। তাহলে সংবিধানে যদি আপনি যুক্ত করতে চান তাহলে এটা কি হিসেবে যুক্ত হবে? হয় একটা অ্যামেন্ডমেন্ট অথবা তফসিল। কিন্তু এখানে বলা আছে যেহেতু দ্বিকক্ষটা আমাদের ইউনাইটেড রিপাবলিক থেকে ডুয়াল রিপাবলিকে চলে যাচ্ছে, আপনি এখানে একটা কথা বলছেন ফেডারেল গভর্নমেন্ট, আমরা এমন একটা রিপাবলিক মানে দ্বিকক্ষ বিশিষ্ট যাচ্ছি যেখানে আমরা ফেডারেল ছাড়াই দ্বিকক্ষ যাচ্ছি, রাইট? সেটা কি পারবে না তো, এই জেনারেল অ্যাসেম্বলি পারবে না। কিন্তু ঘটনা হচ্ছে কি রাষ্ট্রের এই নেশা চেঞ্জ করার জন্য আপনি আরেকটা এখানে মৌলিক পরিবর্তনের কথা যেখানে বলা আছে এটাতে মৌলিক পরিবর্তন চেঞ্জ করতেছেন। তো মৌলিক পরিবর্তন করার জন্য এখানে পার্লামেন্টে সবকিছু সেটেল ডাউন হওয়ার পর আরেকটা গণভোট প্রয়োজন হতে পারে। জি, এটা একটা আমি একজন সাংবিধানিক, আমি আইনজীবী লোক না, আপনি আরো ভালো বলতে পারেন, কিন্তু সাংবিধানিক ব্যাখ্যা হচ্ছে তাই। আমরা গণভোট জুলাই সনদ একটু এক পাশে রেখে একটু অন্য বিষয়ে যেতে চাই। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন এলপিজি কার্ড দেওয়ার কথা বলেছেন। তিনি গ্যাসের সমস্যার সমাধানে মা বোনদের এবার এলপিজি কার্ড দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী, এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করবে তিনি বলছেন। আমার কথা হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পর এবার এলপিজি কার্ড দিচ্ছেন প্রধানমন্ত্রী। দুটো কার্ড মোটামুটি উদ্বোধন হয়ে গেছে, এলপিজি কার্ডও দিচ্ছেন। সেই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বা দেশের অর্থনীতিতে কোনো চাপ পড়বে কিনা এই ধরনের বিভিন্ন কার্ড দেওয়ার মধ্যে দিয়ে?
আমি এটাও আসছি তার আগে এই রাকিব ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি এটা স্বীকার করলেন যে আমাদের বর্তমানে জেনারেল অ্যাসেম্বলিতে থেকে বর্তমান যে সংসদ আছে এই সংসদে থেকে আপনি কখনো দ্বিকক্ষ তৈরি করতে পারবেন না। আপনাকে আবার একটা গণভোট দিতে হবে, আবার গণপরিষদ তৈরি করতে হবে। যে গণপরিষদটা আপনার শুরুতে শপথ নেওয়া দরকার ছিল সেটা আপনি শপথ নেন নাই, আবার সেম গণপরিষদ তৈরি করে আপনাকে কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করে পরবর্তীতে আপনাকে এই যে দ্বিকক্ষ জিনিসটাকে যুক্ত করতে হবে। তাহলে আপনি যে বারবার একই কথা বলছেন যে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করব, আপনি পারবেন না। আপনি জুলাই এই 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 জেনারেল অ্যাসেম্বলি দিয়ে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পারবেন না। যেভাবে আপনি এই যে পুঙ্খানুপুঙ্খানু পারবেন না, শুরুতেই বললাম সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিলেন, মানে সচিবালয় শেষ, তাহলে তো ভাই- আপনি পুঙ্খানুপুঙ্খানু হলো না। পুঙ্খানুপুঙ্খানু তো হলো না, সচিবালয় তো already প্রতিষ্ঠিত জিনিস আপনি বাতিল করে দিলেন। এখন এবার আসি আপনার এই বিষয়ে আসি। দেখেন আমাদের এই আগের শেখ হাসিনা সবসময় আমাদেরকে অল্টারনেটিভ অপশন দিতেন সবসময়। এ ধরেন হচ্ছে আপনার মাংস বলে মাংস না খেয়ে আপনারা কাঁঠাল দিয়ে রান্না করেন, পেঁয়াজু নেই আলু দিয়ে বানান, মানে পেঁয়াজুর বদলিতে বলে আলু, পেঁয়াজ নেই তাহলে আলু দিয়ে বানান, বেগুনি না হলে কোমরানু বানান, আমাদেরকে অপশন দিত। আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী আমাদেরকে সে অপশন দেয়। আপনার ফুয়েল নাই, ফুয়েল কার্ড দিবে। আপনার এলপিজি নেই, অপশন তো নাই, কার্ড আপনি এলপিজি নেই কোন আপনি এলপিজি কার্ড দিবেন। আপনি শুধু কার্ডময় বাংলাদেশটাকে করে ফেলেন। কেমন দেখেন, এলপিজি উনি আসার পরে 1300 টাকার এলপিজি 1940 টাকা হয়েছে, 640 টাকা আপনি বৃদ্ধি করলেন, 640 টাকা আপনি বৃদ্ধি করলেন। এলপিজি সবাই ব্যবহার করে, গরিব থেকে সবাই ব্যবহার করে। আপনি হয়তো কার্ড দিলে কি দিবেন, 500 টাকা দিবেন, হয়তো প্রতি পরিবারকে 500 টাকা দিবেন। তাহলে আপনি বৃদ্ধি করলেন 640 টাকা, আপনি তাকে দিলেন কত টাকা, 500 টাকা আর 140 টাকা। বেশিও তো দিতে পারে। আপনি তো পুরো বছর ধরে আপনি দিবেন, আপনি কি 500 টাকা বেশি দিতে পারবেন না, আপনি দিলেন। এই যে একটা দেখেন আমাদের, আমি একটা গল্প বলি আপনাকে। একটা লোক গ্রাম থেকে শহরে আসে, শহরে এসে শহরে বিল্ডিং গুনতেছে, একতলা দোতলা তিনতলা এইভাবে গুনতেছে। গনার পর সে 35 তলা বিল্ডিং কাউন্ট করেছে। কাউন্ট করার পরে পাশে এক বুদ্ধিমান লোক এসে দেখলো যে এটা হাম্মক লোক, বলে যে এই তুমি যে গুনছো তুমি জানো প্রত্যেকটা গণার জন্য 1 টাকা করে দিতে হবে। তো তখন যে গ্রাম থেকে আসে সে বলছে হ্যাঁ আমি তো মাত্র 15 তলা গুনেছি। সে বলছে আরে আমি কত চালাক, আমি মাত্র 15 তলা গুনেছি। তখন বলে যে ঠিক আছে তাহলে 15 টাকাই দাও। তখন সেই মানিব্যাগ থেকে বের করে বলছে দেখো তো আমার কাছে 10 টাকার বেশি নেই। তখন এবার ওই বুদ্ধিমান লোক বলছে এক কাজ করা যাও, এই করো তোমাকে আমি তুমি 10 টাকাই দাও, 5 টাকা তোমাকে আমি ডিসকাউন্ট দিলাম। ব্যাপক খুশি হয়ে গেছে, বউকে কল দিল, বউ আর আমি তো একটা চালাকি করছি, ব্যাপক লাভ করেছি। কি লাভ করছি, 35 টাকা যেখানে দেওয়ার কথা সেখানে আমি দিয়েছি মাত্র 10 টাকা। প্রথমে 15 টাকা কম দিয়েছি, এরপরে আবার 5 টাকা কম দিয়েছি। এই আপনার এই কার্ডটাও একই। আপনি মানুষকে দেখাচ্ছেন যে আমি আপনাকে কার্ড দিব, কিন্তু আপনি অলরেডি 640 টাকা বৃদ্ধি করে ফেললেন। আপনি দেখেন আমাদের আমি আপনাকে বলি, শুরু থেকে আমাদের সরকার আমাদের সাথে কি প্রতারণা করেছে দেখেন। শুরু থেকে বলে যে আমাদের তেলের কোনো ঘাটতি নেই, শুরু থেকে আমাদেরকে বলেছে আমাদের ব্যাপক মজুদ আছে, আমরা কখনো বাড়াবো না। ওনারা বলেছে ওনাদের 60টি সফলতার মধ্যে একটি সফলতা হচ্ছে ওনারা তেলের দাম বাড়াবে না বলেছে। অথচ ওনারা বলেছে আমাদেরকে নাকি 161 কোটি টাকা করে ওনারা ভর্তুকি দিয়েছেন। ওনারা ভর্তুকি দেন না। ওনারা কি করেছেন জানেন, ওনারা করেছেন আমাদের বিপিসি, আমাদের যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি হচ্ছে বাংলাদেশের যত লাভজনক কোম্পানি আছে তার মধ্যে অন্যতম কোম্পানি হচ্ছে এটা। গত বছর 51,000 কোটি টাকা লাভ করেছে। সেখান থেকে আপনি এই ভর্তুকিটা আপনি দিয়েছেন। তো আপনি যে জনগণকে ভালোবাসতেন আপনি আর একটু ভর্তুকি দিতেন। আপনি তো লাভ থেকে দিচ্ছেন, আপনি তো আপনার নিজস্ব এই থেকে দিচ্ছেন, লাভ থেকে ভর্তুকি দিতেন আপনি না করে আপনি হুট করে বৃদ্ধি করলেন। বৃদ্ধি করার কারণে প্রত্যেকটা জায়গায় এটা প্রভাবটা পড়ছে। তাহলে আপনি যে শুরু থেকে বৃদ্ধি করার কারণে একটা সুবিধা তো পেয়েছে, এই উদ্যোগটার সুবিধা পেয়েছে। বিশেষ করে যদি বলি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘসারিত কমে গেছে, এটা তো অন্তত পেয়েছে, ভোগান্তি কমে গেছে। আপনি যখন যারা এতদিন পর্যন্ত সিন্ডিকেট করেছে তেলগুলো, আমাদের কিন্তু শুরু থেকেই দেখেন গভর্নমেন্টের ভুলগুলো কোথায় ছিল, আনস্মার্টনেসের পরিচয় কোথায় দিয়েছে জানেন। তেলের কোনো ঘাটতি নেই, আপনি বললেন আপনি রেশনিক পদ্ধতিতে তেল দিবেন। যখনই আপনি এটি বললেন তখনই মানুষের মাথা ঢুকে গেছে যে তাহলে আমাদেরকে রিজার্ভ করতে হবে। তখনই মানুষ যার 5 লিটার দরকার সে 15 লিটার রিজার্ভ করা শুরু করেছে। তাহলে আপনি আপনার যদি ঘাটতি না থাকে তাহলে আপনি রেশনিক পদ্ধতিটা কেন বললেন, আপনি সেটা না বলতে পারতেন। এটা বলার কারণে মানুষের মধ্যে এই যে আতঙ্ক শুরু হয়েছে, একটা প্যানিক শুরু হয়েছে। সেই প্যানিকের কারণে কিন্তু মানুষ কি করছে, বারবার এই মজুদ করেছে। তাহলে আপনি শুরুতে বলেন আপনি দাম বাড়াবেন না, আপনার সফলতা একটা, আপনি দাম বাড়াচ্ছেন না। এখন যে বাড়ালেন, যারা ব্যবসায়ী যারা মজুদ করেছে এরা জানে আজকে হোক কালকে হোক আপনি বাড়াবেন। কারণ আপনি আইএমএফ থেকে আপনি ঋণ নিতে গেলেন, আপনাকে ঋণ দিচ্ছে না। কেন ঋণ দিচ্ছে না? কারণ আপনি দাম বাড়ান না, এই জন্য তো বাধ্য হয়ে আপনি দাম বাড়াবেন। যারা ব্যবসায়ী তারা তো সুকৌশলী,
তারা জানে আপনি বাড়াবেন, এই জন্য তারা ওয়েট করে আছে যে যখনই বাড়বে তখনই আমি তেলটা ছাড়বো। জি, মামুনুর এই যে হাসান, যখনই বাড়ছে তখনই তারা তেলটা ছেড়েছে। একটা প্রশ্ন করি, এই কৃত্রিম সংকটটা তৈরি করেছে জামায়াতের লোকজন, এরকম একটা অভিযোগ বিএনপি নেতাদের পক্ষ থেকে বারবার বলে, আমার টক শোতেও বলেছে। জামাতের লোকজন যদি হয়, আপনি দেখেছেন একটা জায়গায় তেল পাওয়া গেছে 30,000 লিটার, তাকে জরিমানা করছে 5,000 টাকা। এটা কি এক্সাম্পল? এটা কি এক্সাম্পল? আপনি জানেন এই আমাদের দেশে যতগুলো পাম্প আছে বেশিরভাগ পাম্পের রেজিস্ট্রেশন নাই। আমি কিছু পাম্পকে জিজ্ঞেস করে যাই যে আপনাদের রেজিস্ট্রেশন চলেন কিভাবে, স্থানীয় এমপিদেরকে টাকা পয়সা দিয়ে চলি আমরা। আপনি কোন জায়গায় মজুদ করতে পেয়েছেন, আপনি পাম্পকে সিরিয়ালা করে দেন যে তোমরা 2 বছর ব্যবসা করতে পারবে না। পুরো বাংলাদেশের যত পাম্প আছে তারা দেখবে যে একটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে, তো সুতরাং আমাকে আর এটা করা যাবে না। আর আপনি 5,000 টাকা, তারা জানে আপনি জরিমানা করবেন, এই জরিমানাটা রেখেই তারা মজুদ করছে। কারণ তারা তো জানে আপনার কত, আপনার দৌড় কতটুকু। আমাদের আইনমন্ত্রী বলেছে না যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, বললো না আইনে কি মৃত্যুদণ্ড আছে? আমাদের বক্তব্য অধিকারে আনছে 3 বছর সাজা, আর আপনি বলে মৃত্যুদণ্ড দিবেন আইনের বাইরে? আইনমন্ত্রীকে আইনের বাইরে কথা বলতে পারে? আপনার কাছে আসবো। রাকিব হাসান, কি